নমস্কার, আমার নাম রুমা মণ্ডল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজে বিএড বিভাগে কোর্স EPC3 প্র্যাকটিক্যাল কন্টেন্টের ভিডিও বানানোর মাধ্যমে আমি আজ ভূগোলের একটি বিষয় আলোচনা করব। ভূগোলের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অন্তর্গত একক বায়ু দূষণ, উপ-একক বায়ু দূষণের কারণ, ফলাফল ও নিয়ন্ত্রণের উপায়। প্রথমেই আমাদের জানতে হবে বায়ু দূষণ। জানতে হলে আমাদের বায়ু দূষণের সংজ্ঞা বা বায়ু দূষণ সম্পর্কে জানতে হবে। তো দেখো, বায়ু দূষণ বলতে বাতাসের যে কোনো ভৌত, রাসায়নিক বা জৈবিক পরিবর্তনকে বোঝায়। এটি ক্ষতিকারক গ্যাস, ধুলো, ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষণ, যা উদ্ভিদ, প্রাণী এবং মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলে। বায়ুমণ্ডলে নির্দিষ্ট শতাংশ গ্যাস বিদ্যমান, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সবারই শতাংশ কিন্তু আলাদা। এই গ্যাসগুলির গঠন, বৃদ্ধি বা হ্রাস বেঁচে থাকার জন্য অত্যন্ত ক্ষতিকর। যখন এই গ্যাসগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন কি হয়, বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়, যার ফলে প্রচণ্ড পরিমাণে বাতাসের উষ্ণতা বেড়ে যায়। এবং যখন বাতাস আমাদের নিঃশ্বাস নেওয়ার পক্ষে ক্ষতিকর হয়ে যায়, তখনই আমরা তাকে কি বলবো, বায়ু দূষণ। এরপর হচ্ছে বায়ু দূষণকারী প্রকারভেদ, বায়ু দূষণকারী পদার্থ কত ধরনের হয় সেটা আমরা জানব। তো দেখো, বায়ু দূষণকারী পদার্থ হচ্ছে দুই ধরনের আছে। প্রথমে হচ্ছে প্রাথমিক দূষণকারী পদার্থ। প্রাথমিক দূষণকারী পদার্থ হচ্ছে যেসব দূষণকারী পদার্থ সরাসরি বায়ু দূষণের কারণ হয়, তাদেরকে প্রাথমিক দূষণকারী পদার্থ বলা হয়। যেমন কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, পাশের ছবিটি দেখলেই বোঝা যাবে। তারপর হচ্ছে গৌণ দূষণকারী পদার্থ। প্রাথমিক দূষণকারী পদার্থের মিশ্রণ এবং বিক্রিয়াগুলি সৃষ্ট দূষণকারী পদার্থগুলিকে গৌণ দূষণকারী পদার্থ বলা হয়। যেমন ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণে সৃষ্ট ধোঁয়াশা একটি গৌণ দূষণকারী পদার্থ। পাশের ছবিটিতে ধোঁয়াশার ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর আমরা জানবো বায়ু দূষণের কারণ। বায়ু দূষণ কী 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 ভাবে ঘটতে পারে। বায়ু দূষণের গুরুত্বপূর্ণ কারণগুলি হচ্ছে নিম্নরূপ। দেখো, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। জীবাশ্ম জ্বালানি হচ্ছে যেসব ফসিল ফুয়েল, নিত্যদিনের যেগুলো জ্বালানি। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড নির্গত হয়। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে নির্গত কার্বন মনোক্সাইডও বায়ু দূষণের কারণ হয়। আবার সেকেন্ড হচ্ছে অটোমোবাইল। জিপ, ট্রাক, গাড়ি, বাস ইত্যাদি যানবাহন থেকে নির্গত গ্যাস পরিবেশ দূষিত করে। এগুলি গ্রিনহাউস গ্যাসের প্রধান উৎস এবং ব্যক্তিদের মধ্যে রোগের কারণও হয়। কৃষি কার্যক্রম। কৃষিকাজের সময় নির্গত সবচেয়ে বিপজ্জনক গ্যাসগুলির মধ্যে অ্যামোনিয়া হচ্ছে অন্যতম। এছাড়াও কীটনাশক এবং যে আরও অন্যান্য সার আছে বায়ুমণ্ডলে কিন্তু ক্ষতিকারক রাসায়নিক নির্গত করে এবং বায়ুমণ্ডলকে কী করে, দূষিত করে। এছাড়া আরও অন্যান্য পয়েন্ট হচ্ছে কারখানা ও শিল্প। কারখানা এবং শিল্পগুলি কার্বন মনোক্সাইড, জৈব যৌগ, হাইড্রোকার্বন এবং রাসায়নিকের প্রধান উৎস। এগুলি বাতাসে নির্গত হয়, যা বাতাসের গুণমানকে কী করে, হ্রাস করে। খনির কার্যক্রম। খনিজ প্রক্রিয়ায় মাটির নিচের খনিজ পদার্থগুলি বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করে উত্তোলন করা হয়। প্রক্রিয়া চলাকালে নির্গত ধুলো এবং রাসায়নিকগুলি কেবল বায়ু দূষিত করে না, বরং শ্রমিক এবং আশেপাশের এলাকায় বসবাসকারী মানুষেরও স্বাস্থ্যেরও অবনতি ঘটায়। তারপরে পয়েন্ট হচ্ছে গৃহস্থলে পরিষ্কার এবং রঙতে যে বিষাক্ত রাসায়নিক থাকে যা বাতাসে নির্গত হয়। নতুন রং করা দেওয়াল থেকে আসা গন্ধ থেকে উৎপন্ন হয় রাসায়নিকের গন্ধ। এটি কেবল কী করে, বাতাসকেও দূষিত করে না, বরং কি মানুষের শ্বাস প্রশ্বাসের উপরও প্রভাব ফেলে। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম বায়ু দূষণ কী কী কারণে ঘটতে পারে। তাহলে বায়ু দূষণ
দূষণের ফলাফল বা প্রভাবটাও আমাদের জানতে হবে, কী কী ক্ষতিকর প্রভাব রয়েছে। তাহলে দেখা যাক, পরিবেশের উপর বায়ু দূষণের বিপজ্জনক প্রভাবগুলির মধ্যে রয়েছে রোগ। বায়ু দূষণের ফলে মানুষের মধ্যে বেশ কিছু শ্বাসযন্ত্রের ব্যাধি এবং হৃদরোগ দেখা যায়। যেমন গত কয়েক দশকে ফুসফুস ক্যান্সারের ঘটনা খুবই পরিমাণে বেড়ে গেছে। দূষিত এলাকার কাছাকাছি বসবাসকারী শিশুদের নিউমোনিয়া এবং হাঁপানিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। এরপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। যেমন গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলে বাতাসের গ্যাসীয় গঠনে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর তাপমাত্রার এই বৃদ্ধিকে বৈশ্বিক উন্নয়ন বলা হয়। এর ফলে হিমবাহ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং অনেক এলাকা জলের নিচে ডুবে যাচ্ছে। এরপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি তোমরা হয়তো অনেকেই শুনেছ। অ্যাসিড বৃষ্টি খুবই একটা ক্ষতিকর প্রভাব। তো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে যে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, ফলে জলের ফোঁটাগুলি দূষণকারীর সাথে মিশে অ্যাসিডিক হয়ে যায় এবং অ্যাসিড বৃষ্টিতে পড়ে যা মানুষ, প্রাণী এবং উদ্ভিদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। এরপর হচ্ছে ওজোন স্তর ক্ষয়। আমরা জানি আমাদের অ্যাটমসফিয়ারে একটা লেয়ার কাজ করে, মানে থাকে, যেটাকে আমরা ওজোন লেয়ার বলি, যা আমাদের কী করে আলট্রাভায়োলেট রে থেকে রক্ষা করে। কিন্তু বর্তমানে কী হয়, এই ওজোন স্তর বায়ুমণ্ডলের যে ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন নির্গমন ওজোন স্তরের ক্ষয়ের প্রধান কারণ। ক্ষয়প্রাপ্ত ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে আটকাতে পারে না এবং ব্যক্তিদের মধ্যে ত্বকের রোগ এবং চোখের সমস্যা সৃষ্টি করে। তারপর হচ্ছে প্রাণীদের উপর প্রভাব। বায়ু দূষণকারী পদার্থ জলাশয়ে জমা হয় এবং জলজ প্রাণীর উপর প্রভাব ফেলে। দূষণ প্রাণীদের তাদের আবাসস্থল ছেড়ে নতুন জায়গায় স্থানান্তরিত হতে বাধ্য করে। এর ফলে তারা বিপদগামী হয় এবং বিপুল সংখ্যক প্রাণী প্রজাতি বিলুপ্তির দিকে প্রচারিত হয়। ঠিক আছে, এরপর হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ। আমরা যে বায়ু দূষণের কারণ বা প্রভাব দেখলাম যে এত ক্ষতিকর প্রভাব, তাহলে আমরা এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবো তারও কিছু উপায় দেখে নিই। বায়ু দূষণ নিয়ন্ত্রণে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত। যেমন হচ্ছে যানবাহন ব্যবহার এড়িয়ে চলুন। যানবাহন থেকে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়, সে কারণে কী করতে হবে না, মানুষের কম দূরত্বের জন্য যানবাহন ব্যবহার এড়িয়ে চলতে হবে, বরং এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার সময় তাদের গণপরিবহনকে অগ্রাধিকার দেওয়া উচিত। এটি কেবল দূষণ রোধই করে না, শক্তিরও সাশ্রয় করে। তারপর হচ্ছে শক্তি সংরক্ষণ, এনার্জি কনজারভেশন। এটি হচ্ছে কি বলবো, খুবই একটি গুরুত্বপূর্ণ উপায়, যেটি বায়ু দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, অতএব যখন ব্যবহার করা হয় না তখন বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করতে যাতে না ভোলা হয়। এইভাবে আপনি ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ করতে পারবেন। তারপরে হচ্ছে পরিষ্কার শক্তি সম্পদের ব্যবহার, যেমন সৌর, বায়ু এবং ভূতাপীয় শক্তির ব্যবহার বায়ু দূষণকে বৃহত্তর স্তরে হ্রাস করে। ভারত সহ বিভিন্ন দেশ একটি পরিষ্কার পরিবেশের দিকে একটি পদক্ষেপ হিসেবে এই সম্পদের ব্যবহার বাস্তবায়ন করেছে। এছাড়াও অন্যান্য বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে রয়েছে, যেহেতু শিল্প থেকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বায়ু দূষণ অন্যতম কারণ, তাই দূষণকারী পদার্থগুলিকে উৎস থেকে নিয়ন্ত্রণ বা শোধন করা যেতে পারে, এর প্রভাব কমানো যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো নির্দিষ্ট কাঁচামালের বিক্রিয়ায় দূষণকারী পদার্থ তৈরি হয়, তাহলে সেই কাঁচামালগুলিকে অন্যান্য কম দূষণকারী পদার্থ দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। এরপর হচ্ছে জ্বালানি প্রতিস্থাপন বায়ু দূষণ নিয়ন্ত্রণের আরেকটি উল্লেখযোগ্য উপায়। ভারতের অনেক অংশে পেট্রোল এবং ডিজেলের পরিবর্তে সিএনজি সংকুচিত প্রাকৃতিক গ্যাস জ্বালানি চালিত যানবাহন ব্যবহার করা হচ্ছে। এগুলি বেশিরভাগ যানবাহনই গ্রহণ করে যেগুলিতে আদর্শ নির্গমন ইঞ্জিন সম্পূর্ণরূপে কাজ করে না। তারপরে শেষ পয়েন্ট হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণের একটি অত্যন্ত কার্যকর উপায় হলো বায়ু দূষণকারী পদার্থটিকে পাতলা করা, অর্থাৎ শোধন করা। সেগুলিকে পরিশুদ্ধ করার ফলে কী হয় না, অনেকটাই বায়ু দূষণ নিয়ন্ত্রণ
করা যায়। তারপরে হচ্ছে শিল্প কারখানা থেকে সৃষ্ট বায়ু দূষণ হচ্ছে নিয়ন্ত্রণের আরেকটি উপায়, সেগুলি পরিশুদ্ধ করতে হবে। কখনো কখনো উৎস থেকে দূষণকারী পদার্থ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের কাছে প্রক্রিয়া নিয়ন্ত্রণ সরঞ্জাম থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা আলোচনা করলাম আজকে বায়ু দূষণ, বায়ু দূষণের সংজ্ঞা, কারণ এবং তার ফলাফল এবং নিয়ন্ত্রণের কী কী উপায়। থ্যাংক ইউ।